জানে না বড় বড় কথা বলে। আজকে বলুন না চুরি আমায় কেন করতে হবে? 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কংগ্রেস থেকে বেরিয়ে ওই দিনই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। নতুন একটি রাজনৈতিক দল জন্মগ্রহণ করেছিল আমাদের এই দেশে তথা রাজ্যে। কিন্তু 5ই মে 2022 দিনটি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল কলকাতা হাইকোর্টের যে রায় সামনে এসেছে তা তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সংকট যেন কার্যত তৈরি করেছে। এবং 5ই মে 2022টি কি করে তৃণমূল কংগ্রেসের জন্য এতটা গুরুত্বপূর্ণ আজকের পর্বে আপনাদের সামনে আলোচনা করব। সেই তথ্য পেলে আপনারা চমকে উঠবেন। বল মমতা ব্যানার্জি বলে না তাই আমি পলিটিক্সে এসেছিলাম সমাজ সেবা করব বলে, আর তোমরা আজকে কয়েকটা মিডিয়ার সাহায্যে পার্থ চ্যাটার্জির দোষ হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম হয়ে হইল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি ভিডিও দেখিয়ে আজকের পর্ব শুরু করলাম। আমি রাজনীতিতে এসেছিলাম সমাজ সেবা করার জন্য, এবং বলছিলেন তোমরা টিভিতে বসে রোজ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবে, পার্থকে ডাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, ববিকে ডাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার সঙ্গে দুর্নীতির অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই, এবং তার অজ্ঞাত সারেই যে দুর্নীতি হয়েছে এমনটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছেন রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু গতকাল মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে সুপার নিউমেরিক পোস্ট, অর্থাৎ যত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তার থেকেও বেশি সংখ্যক নিয়োগ করার জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এবং সেই কারণে যদি সিবিআই চায় রাজ্য মন্ত্রিসভার সঙ্গে যুক্ত কাউকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এই রায় আসার পরও আরো একবার শুনতে ইচ্ছা হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মঞ্চের ওপর থেকে বারবার নিজেকে নিয়োগ দুর্নীতি থেকে একেবারে শতহস্ত যোজন দূরে রাখা। পার্থ চট্টোপাধ্যায় কিংবা মানিক ভট্টাচার্য শুধুমাত্রই আইসোলেটেড ফিগার হিসাবে এতদিন পর্যন্ত দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এমনটাই বোঝানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, এই বলে যে তৃণমূল দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। সেই কারণেই যখনই কোনো তথ্য আমাদের সামনে এসেছে তখনই বহিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু গতকাল বিচারপতির রায়ে যে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে, অযোগ্যদের নিয়োগ করতে বাড়তি পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বয়ং রাজ্য মন্ত্রিসভা, এবং এই কারণে প্রয়োজনে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এর পরেও কি আর কোথাও জায়গা থাকলো এই তৃণমূল কংগ্রেস সরকারের বলার যে যে ধরনের ঘটনা ঘটেছে সেগুলো আইসোলেট, তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে কোনো কিছুই জানতো না? প্রমাণ অজস্র রয়েছে, প্রমাণ রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যেও। আপনাদের দেখাবো ব্রাত্য বসুর একটি ভিডিও, যে ব্রাত্য বসু বলেছিলেন চাকরি তৃণমূল কংগ্রেসের ছেলেরাই পাবে। নির্দ্বিধায় মঞ্চের ওপর থেকে একেবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন যে চাকরি পাবে তৃণমূল কংগ্রেসের ছেলেরাই। কিভাবে পাবে, কোথায় পাবে সেই সম্পর্কে আমি কিছু বলবো না। একেবারে সদর্ভ এবং অহংকারের সঙ্গে এই বক্তব্য বলতে শোনা গিয়েছিল তৃণমূলের আরো এক নেতা, যিনি এই মুহূর্তে বর্তমান শিক্ষামন্ত্রী। শুনুন তার পুরনো আরো একটি বক্তব্য। আর কিছু নয়, কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে। এবার আপনাদের বলবো কেন ব্রাত্য বসুর এই ঘটনাটি দেখালাম। তার কারণ সিবিআই তদন্তে উঠে আসা নথিতে একটি গুরুত্বপূর্ণ তারিখের উল্লেখ রয়েছে, 2022 সালের 5ই মে। কি হয়েছিল ঠিক সেই দিন?
সম্ভবত ঠিক সেই দিনই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছিল এই সুপার নিউমেরিকের বেআইনি পদের। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই শিক্ষামন্ত্রীর পদ পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে চলে গিয়েছিল ব্রাত্য বসুর কাছে। অর্থাৎ যে সময় মন্ত্রিসভার বিরুদ্ধে এই অতিরিক্ত পদের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছিল সেই 5ই মে 2022 সাল, ঠিক সেই সময় রাজ্যে শিক্ষামন্ত্রীর পদে বহাল ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মনে রাখবেন, পার্থ চট্টোপাধ্যায় নন, পার্থ চট্টোপাধ্যায় তখন শিল্পমন্ত্রী ছিলেন। অর্থাৎ ব্রাত্য বসু কি কখনো নিজেকে এবার বাঁচিয়ে রাখতে পারবেন যে এই দুর্নীতির সঙ্গে তার মন্ত্রিসভার বা তার কোনো যোগাযোগ নেই? তার কারণ সিবিআই এর তথ্যে উঠে আসছে 5ই মে তারিখ, যে তারিখে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বেআইনি সুপার নিউমেরিক পদের, তখন রাজ্যের শিক্ষামন্ত্রীর পদে আসীন ব্রাত্য বসু। যে ব্রাত্য বসু তার কয়েক বছর আগেই বলছেন যে চাকরি পেলে তৃণমূল কংগ্রেসের ছেলেরাই পাবেন। কাজেই বুঝতে পারছেন সিবিআই এর কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে 5ই মে 2022 মন্ত্রিসভার এই অনুমোদন পড়েছিল বেআইনি নিয়োগের। অর্থাৎ পুরো অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে বলে সিবিআই দাবি করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও সেই একই তথ্য উঠে আসলো এবং এই ডেট দিয়ে তিনি দাবি জানালেন পুরো মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। বিরোধী দলনেতার বক্তব্য তো শোনাবই, তাহলে কি সত্যি সত্যি সেদিন দেখবে পশ্চিমবঙ্গের মানুষ, যেটা এতদিন পর্যন্ত বিজেপি বা বিরোধী দলগুলি বলে আসছিল যে একদিন ক্যাবিনেট মিটিং হবে জেলের মধ্যে গোটা মন্ত্রিসভার, সেই দিন কি আর বেশি দূরে নয়? কি বলছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। শুধু এটা নয় বন্ধুরা, একেবারেই পরতে পরতে দুর্নীতিকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় যাতে করে একেবারেই দুর্নীতিকে ধরাটা কোনোভাবেই সম্ভব না হয়ে ওঠে, তার একটি পূর্ণাঙ্গ চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ। 17টি পন্থা ঘটানো হয়েছিল এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। ভাবতে পারেন যেভাবে যেন একটা সংগঠন তৈরি করা হয়, গ্রাস রুট থেকে যেন একটা দল তৈরি করা হয়, ঠিক সেই গ্রাস রুট থেকে একটা দুর্নীতির জন্ম দেওয়া হয়েছিল যাতে 17 রকম উপায়ে দুর্নীতিটাকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করা হয়েছিল। আসুন কয়েকটা আপনাদের শোনাই যেগুলো সহজ এবং বোধগম্য, যেটা শুনলেও আপনারা বুঝতে পারবেন যে কি কি উপায়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। তার মধ্যে হচ্ছে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছিলেন সেই ওএমআর শিটের আসল কপি এসএসসি নষ্ট করে দিয়েছিল যাতে করে সেই 0, 1, 2 পাওয়া ছাত্রছাত্রীদের হিসাব না পেতে পারে। অর্থাৎ যে 30 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল তাদের ওএমআর শিটকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছিল যাতে করে নিজেদের ইচ্ছা মতো নিয়োগ করতে পারে এসএসসি। 9 নম্বর পয়েন্ট বলছে প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। পরিষ্কারভাবে বুঝতে পারছেন টাকা দিয়েই হয়তো প্যানেলে নাম না থাকা সত্ত্বেও ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সাদা খাতা জমা দিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। এখানে বলা হচ্ছে যে সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল, লিখলে তবু ভুল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সাদা খাতা যারা জমা দিয়েছে তাদেরকে 0 থেকে 50-55 বাড়িয়ে দিয়ে একেবারেই চাকরিতে নিয়োগ করা হয়েছিল টাকার মাধ্যমে। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে 11 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, এবং
এই 9, 10, 11 নম্বর পয়েন্টের বেসিসে এই সমস্ত বিভাগে যারা চাকরি পেয়েছেন তাদেরকে শুধুমাত্র পুরো মাইনের টাকা 12% সুদ হারে ফেরত দেওয়ার কথা বলেছে বিচারপতি। এর আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায়। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? ডক্টর সুকান্ত মজুমদার বলেছে আর কিছুদিন অপেক্ষা করুন, পিসি কেমন ঠগি, পিসির অবস্থাটা কি হয় দেখবেন। আজকেই তো পায়ে কাঁটা ফুটে গেছে, লাফাচ্ছে, বলছে তুই জানলি কি করে শনিবার? আরে মমতা ব্যানার্জি, আপনি যে চোর, আপনাকে আমি তুই তুমি করব না, আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি। আপনার ওই কালীঘাটের পুঁতি গন্ধময় নালার কালচার বলে আপনি প্রধানমন্ত্রীকে সব সময় নোংরা ভাষায় বলেন। চাকুলিয়াতে বিরোধী দলনেতার নাম না ধরে আমাকে বলছে তুই গদ্দার, তুই জানলি কি করে শনিবার? আগের দুদিন আগে। আরে আপনি যে চোর, আপনার ওই 150 কেজি ওজনে মোটা পার্থ, সে যে চোর এটা সবাই জানে। তৃণমূল মানে। এবং এখন রাজ্য সরকার বলার চেষ্টা করছে যে এই 26,000-এর মধ্যে আসলে 5-6 হাজার তারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে। কলকাতা হাইকোর্ট বিভিন্ন শুনানিতে বারবার চেষ্টা করেছিল রাজ্য প্রশাসন কিংবা এসএসসির কাছ থেকে সেই তথ্য জানতে, যাতে করে পুরো প্যানেলটাকে বাতিল না করতে হয়। শুধুমাত্র যদি তথ্য দিতে পারত সদিচ্ছা দিয়ে, তাহলে নিশ্চিতভাবে এই পুরো প্যানেলটাকে বাতিল না করে শুধু ওই 5-6 হাজার দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাতিল করার সুযোগ পেত কলকাতা হাইকোর্ট। কিন্তু এখানেই রাজ্য প্রশাসনের আরো এক নতুন চাল। তারা চেয়েছিল সম্ভবত যাতে করে কোনো ইনফরমেশন না দিতে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে তখন যেন আক্রমণ করার সুযোগ পান যে 5,000 বা 6,000-এর দুর্নীতিগ্রস্তদের জন্য কেন 19,000-কে স্যাক্রিফাইস করতে হলো। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষকে এই একই লাইনে বারবার আক্রমণ করতে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের যদি সদিচ্ছা থাকতো, এসএসসি কমিশনের যদি সদিচ্ছা থাকতো, তারা যদি ইনফরমেশনটা দিয়ে দিতে পারতেন, তাহলে এই প্যানেলকে পুরোপুরিভাবে বরখাস্ত করার কোনো রকমেরই দরকার পড়তো না। তবে আরো একটি তথ্য আপনাদের সামনে দিই, সেটা হচ্ছে যারা যোগ্য হয়েও চাকরি হারালেন তাদেরও কিভাবে চাকরি আরো একবার ফিরে আসবে সেই সংস্থানও করে দেওয়া হয়েছে। তার কারণ সিবিআই গাজিয়াবাদের হার্ড ডিস্ক থেকে যে আসল ওএমআর শিটগুলো উদ্ধার করেছিল, সেই ওএমআর শিটগুলোর পরীক্ষা নেওয়ার পরই আসল যে সমস্ত যোগ্য প্রার্থীরা তারা কোয়ালিফাই করেছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। তাদের মধ্যে এই যে 26,000-এর মধ্যে যারা বাতিল হয়ে গেলেন সেই দলেরও যেমন কিছু শিক্ষক থাকবেন, যারা আবার চাকরি পাননি জোর করে যাদেরকে চাকরি না দিয়ে রাস্তায় বসিয়ে রেখে যারা ধর্নায় দিচ্ছেন, তারাও কিন্তু চাকরি পাওয়ার সুযোগ পাবেন। তার কারণ পুনর্মূল্যায়ন হলে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে, তার পুনর্মূল্যায়ন হলে যোগ্যরা যেমন চাকরি পাবেন যারা রাস্তায় বসে রয়েছেন, তেমনি যাদের আজকে চাকরি বাতিল হয়ে গেল তারাও কিন্তু ফের চাকরিতে ফিরে আসার আরো একটি সুযোগ পাবেন। তাই বিচারপতিদের এই রায় একেবারেই নিখুঁত এবং নিশ্চিতভাবে নিশ্চিদ্র। এর আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায়। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার,
তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? পরশু এনআইএ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? আমি বলি ওহে গদ্দার, ওহে বিজেপির গদ্দার, ওহে বিজেপির রজাকাররা, জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না। কি করে আসবে? আরো নিখুঁত হতে পারত যদি রাজ্য প্রশাসন সহযোগিতা করত সঠিক ইনফরমেশন দিয়ে। এই তথ্য এসে যাওয়ার পরেও যে মন্ত্রিসভার তরফ থেকে বেআইনি নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে, তারপরেও এই প্রশাসনের পাশেই দাঁড়ানো যায়? তারপরেও এই রাজ্য প্রশাসনকে কি ভোটের লাইনে গিয়ে, তারপরেও এই শাসক দলকে কি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া যায়? যদি দেওয়া যায় তাহলে নিশ্চিতভাবে যারা দুর্নীতি করলেন আর যারা দুর্নীতি সমর্থন করছেন তারা নিশ্চিতভাবে এই দুর্নীতির ভাগ সমানভাবে ভাগ করে নেবেন আগামী দিনে। এতদিন পর্যন্ত প্রমাণের অভাব দেখিয়ে যারা এই রাজ্যের শাসক দলের পাশে দাঁড়াচ্ছিলেন, এবার কি তাদের মুখ বন্ধ হবে? তারা কি কোথাও গিয়ে লজ্জায় পড়বেন যে না সত্যি সত্যি দুর্নীতিটা হয়েছিল, আর বোধহয় রাজনৈতিক দলের মিথ্যে কথাতে প্ররোচিত হয়ে লাভ নেই? এমন বিশ্বাস কি আপনাদের মধ্যে কলকাতা হাইকোর্ট জাগাতে পারলো? নাকি আরো একবার মঞ্চের উপর থেকে রাজনৈতিক নেতৃত্বদের অনর্গল মিথ্যাতেই আপনারা আস্থা রাখবেন? লিখে জানান আজকের পর্বে। আমরা সকলেই দেখতে চাই যে কোন ধরনের মানুষের সংখ্যা কত যারা এই দুর্নীতিকে সমর্থন করছেন আর যারা এই দুর্নীতির বিপক্ষে আওয়াজ তুলছেন। লিখে জানান আজকের কমেন্ট সেকশনে। এখনকার মতো এখানে শেষ করলাম।